আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। ঈদ উদযাপনের রাজধানী ছাড়ছে মানুষ, করোনায় আরও 225 মৃত্যু, বাড়ি ফেরা ও পশুর হাটের স্বাস্থ্যবিধি না মানায় বড় বিপর্যয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। করোনার মধ্যেও অর্থনীতিকে গতিশীল রাখতে সক্ষম হয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। দেশের সবাইকে টিকাদানের আশ্বাস। সাকিবের দায়িত্বশীল ব্যাটিংয়ে জিম্বাবুয়ের মুখে গ্রাস কেড়ে নিল টাইগাররা। এক ম্যাচ হাতে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজও বাংলাদেশের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়ছে মানুষ। বাস, ট্রেন, লঞ্চ, টার্মিনাল সবখানেই ভিড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রাজধানীর বাস টার্মিনালগুলোতে মানুষের ভিড়। গাবতলী, মহাখালী, সায়দাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায় করোনা উপেক্ষা করেই পরিবার পরিজন নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছে। বাসে এক সিটের পরিবর্তে 2 সিটে যাত্রী নেওয়ার পরও ভাড়া নেওয়া হচ্ছে দ্বিগুণ। যথাসময়ে বাসও ছেড়ে যাচ্ছে না। তবে কমলাপুর রেল স্টেশন থেকে আন্তনগর ট্রেন ঈদ যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে। ট্রেন স্টেশন ও ট্রেনের ভেতরে স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে। লোকাল ট্রেনগুলোতে যাত্রীদের চাপ বেশি। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের ভিড় রয়েছে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার মাইনুল ইসলাম শোভন। সরাসরি কথা বলছি তার সাথে। শোভন, বাড়ি ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন? কমলাপুর রেল স্টেশনে এখানকার চিত্র বলতে গেলে ভিড় নেই বললে চলে। অর্থাৎ এই সময়ে আমরা লঞ্চ এবং বাস স্টেশনে যেভাবে ভিড়ের চিত্র দেখে থাকি, কমলাপুরের চিত্র পুরোপুরি ভিন্ন। যেহেতু আগে থেকেই ট্রেনের টিকিট কাটা যাত্রী যারা টিকিট কেটেছেন তারাই কেবল প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করছেন, তো স্বাভাবিকভাবেই এখানে বাড়তি যাত্রীদের কোনো চাপ নেই বললেই চলে। আর কিছুক্ষণ আগে একটি ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, পারাবাত এক্সপ্রেস, এবং চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়েছে সোনার বাংলা এক্সপ্রেস। দুটো ট্রেনই তাদের নির্ধারিত সময়ের মধ্যেই তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। এই মুহূর্তে নীলসাগর এক্সপ্রেস যেটি প্ল্যাটফর্মে এখন অবস্থান করছে, কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটি ছেড়ে যাবে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে ছেড়ে যাবে। তবে একটি অভিযোগ যাত্রীরা করছেন যে সেটি হচ্ছে যে নীলসাগর এক্সপ্রেসে যে বাড়তি 3টি বগির ব্যবস্থা করা হয়েছে, সেই 3টি বগিতে আগের থেকে টিকিট কাটা যাত্রীরা তারা নেই। তারা এখানে টিকিট কাটা টিকিট কাটা ছাড়া যারা যাত্রী তারাই চেপে বসেছেন, এবং এখানে স্বাস্থ্যবিধির বালাই নেই অন্তত 3টি বগির ক্ষেত্রে এমনটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া সব ট্রেন মোটামুটি সময় মতো ছেড়ে গিয়েছে। আর আইরিন, এই করোনাকালে সবচেয়ে বেশি বড় দৃশ্যমান যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যবিধি, সেই দিক বিবেচনা করে কমলাপুর স্টেশনের স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন হচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে। এখানে প্রবেশ মুখে স্যানিটাইজার এবং যাত্রী যারা মাস্ক ছাড়া আছেন তাদের কাউকে এখানে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো সব মিলিয়ে কমলাপুর রেল স্টেশনের চিত্র মোটামুটি স্বাভাবিকই বলা যায়, অর্থাৎ ঈদের বাইরে অন্য সময় যেভাবে থাকে সেই অবস্থায় এখন বিরাজ করছে। আইরিন। শোভন, আপনাকে ধন্যবাদ। দেশে করোনায় গেল একদিনে আরও 225 জনের মৃত্যু হয়েছে। এটি করোনার 3য় সর্বোচ্চ মৃত্যু। রোগী শনাক্ত হয়েছে 11,000-এর বেশি। ঈদে বাড়ি যাওয়া আসা ও কোরবানির পশুর হাটের স্বাস্থ্যবিধি না মানায় বড় বিপর্যয়ের আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বলছেন, অন্তত 14 দিনের কার্যকর কঠোর লকডাউন না দিলে সুফল মিলবে না। মহামারী করোনা পরিস্থিতি যেন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনায় আরও 225 জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের চেয়ে 21 জন বেশি। এর আগে 11 জুলাই 230 জনের মৃত্যু হয়, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে কোভিড-19-এ আক্রান্ত হয়ে দেশে 17,894 জনের মৃত্যু হয়েছে। এর মাঝে সর্বোচ্চ ঢাকা বিভাগে মারা গেছেন 60 জন। এছাড়া খুলনায় 54, চট্টগ্রামে 40 ও রাজশাহীতে 20 জনের মৃত্যু হয়েছে। আরও 11,578 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 11,03,989 জনের। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8,845 জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা 9,32,008 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 29.09, সুস্থতার হার 84.42 এবং মৃত্যুর হার 1.62। এমন বাস্তবতায় স্বাস্থ্যবিধিতে শিথিলতার কোনো সুযোগ নেই বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। জেলাগুলোতে পশুর হাটে নজরদারি জোরদারের পরামর্শ তাদের। নিজেদের গ্রামের বাড়িতে যাচ্ছেন,
আমরা তাদের কাছে একটি অনুরোধ রাখতে চাই, সেটি হচ্ছে যে কোনো অবস্থাতেই স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলতে হবে, নিজেকে নিরাপদ রাখতে হবে, পরিবারের সদস্যদের নিরাপদ রাখতে হবে। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, বাস, লঞ্চ, মার্কেট ও পশুর হাটে গাদাগাদি করে সংক্রমণ ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে, যার খেসারত দিতেই হবে। কার্যকর লকডাউনের পরামর্শ তাদের। সর্বত্রই আমরা গাদাগাদি করা, উপচে পড়া মানুষের ভিড় দেখছি, যা করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য একটি অতি অনুকূল পরিবেশ। ফলে আশঙ্কা করা হচ্ছে ঈদের পরের 2 সপ্তাহে বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা অনেকগুলো বেড়ে যেতে পারে। ফলে জাতীয়ভাবে একটি বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। আমরা জানি এখন পর্যন্ত বাংলাদেশে লকডাউন অর্থে লকডাউন আরোপ করা হয়নি। তারপরেও যদি সেটি আরোপ করা হয়, 7 দিনে কখনো কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। আনতে হলে অন্তত 14 দিন লকডাউন দিতে হবে। যে কোনো মূল্যে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঈদে মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে ঘরে ফিরতে পারে সেজন্য প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। দেশের একটি মানুষও টিকা কার্যক্রম থেকে বাদ যাবে না এবং এ বিষয়ে সরকার পদক্ষেপ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। রবিবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, অনেক বাধা সত্ত্বেও করোনার মধ্যে দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে সরকার সক্ষম হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি কর্মকাণ্ডের স্বচ্ছতা, দায়বদ্ধতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই এই পদক্ষেপ। করোনা মহামারীতে জনগণের পাশে থাকায় সরকারি কর্মকর্তা ও নেতাকর্মীদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ঈদে ঘরমুখী মানুষদের স্বাস্থ্যবিধি মানাতে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন। আমরা চাচ্ছি যে আমাদের দেশের মানুষ যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। তো আমি জানি যে আমাদের মানুষগুলো একটু সব গাড়ি বাড়ি ছুটতে পছন্দ করে, মাস্ক পরতে চায় না, কিন্তু যারা যেখানে দায়িত্বরত আছেন আপনারা একটু চেষ্টা করবেন মানুষকে বোঝাতে এবং তারা যেন এই মাস্কটা পরে আর যেন সাবধানে থাকে। সেই জন্য করোনা শুধুমাত্র সংকট না, বরং এর থেকে সবথেকে বেশি আঘাত আসছে আর্থসামাজিক উন্নয়নের পথে। আর আমাদের দুঃখটা হলো যে বাংলাদেশকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম সেখানে একটা বিরাট ধাক্কা লেগেছে। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন দেশের সবাইকে টিকার আওতায় আনা হবে। করোনা এই পরিস্থিতিতে সকলে যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলে সেদিকেও দৃষ্টি দিতে হবে। তাছাড়া আমরা আমাদের ভ্যাকসিন দেওয়া শুরু করে দিয়েছি, ভ্যাকসিন আসছে এবং আমাদের দেশের প্রত্যেকটা যাদের এই ভ্যাকসিনটা গ্রহণ করার তাদের সকলে যেন এটা নিতে পারে, তার জন্য যত দরকার আমরা তা ক্রয় করব এবং আমরা সেই ভ্যাকসিনটা দেব, যেন আমার কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, সেভাবে কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি। তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ওয়ারেন্ট বাদেই তাকে গ্রেপ্তারের পাশাপাশি এমন পরিস্থিতি সৃষ্টি করা হয় যেন জীবনেও আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে না পারে। এমন একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যে জীবনে বোধহয় সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। কিন্তু আমার একটা আত্মবিশ্বাস। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব পদমর্যাদার সাবেক সদস্য ডক্টর শামসুল আলম। গতকাল সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তবে করোনার কারণে ছিলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে। বর্তমানে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী রয়েছেন এম এ মান্নান। ডক্টর শামসুল আলম 1973 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ 35 বছরের অধ্যাপনা শেষে 2009 সালের 1 জুলাই তাকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়। কৃষি অর্থনীতিতে অবদানের স্বীকৃতির কারণে 21 পদক ছাড়াও বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন ডক্টর শামসুল আলম। করোনা পরিস্থিতি যেন ভারতের মতো ভয়াবহ রূপ না নেয় সেই লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয় জোরদারের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
ওবায়দুল কাদের। গতকাল বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ ও উপকমিটির উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ পরামর্শ দেন। ওবায়দুল কাদের বলেন, সচেতনতার সর্বোচ্চ মাত্রা অনুসরণ না করলে এই ঈদ উৎসব যাত্রা জীবনে ভয়ানক দুঃসংবাদ হয়ে আসতে পারে। তাই প্রত্যেককে নিজের ও পরিবারের জন্য সুরক্ষা বলয় তৈরির পরামর্শ তার। কুরবানির পশুর পরিবহনে ফিটনেসবিহীন যানবাহন ব্যবহার না করতে ব্যবসায়ীদের অনুরোধ জানান ওবায়দুল কাদের। প্রতিবেশী দেশ ভারতে দ্বিতীয় ঢেউয়ের সময় যে বিপর্যয়কর অবস্থা সৃষ্টি হয়েছিল, ভারতের সেই অবস্থারই পুনরাবৃত্তি ঘটবে আমাদের এখানে অক্সিজেন এবং বেডের অভাবে, যেন মানুষের মৃত্যু না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে স্বাস্থ্য বিভাগকে আজকে আরও সমন্বয় করতে হবে শহরের সাথে গ্রামের। অবিলম্বে টিকা সংগ্রহ ও বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। সেই সাথে গ্যাটকো মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অপরাধের প্রমাণ হয়েছে হাইকোর্টের পুরো রায় এমন মন্তব্যে ক্ষোভ ও বিস্ময় জানিয়ে বলা হয়, এ ধরনের মন্তব্য নিম্ন আদালতকে প্রভাবিত করবে। শনিবারের দলের স্থায়ী কমিটির বৈঠকের বিষয় জানাতে রবিবার গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা মহামারীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দুর্নীতির কারণেই করোনার টিকা নিয়ে লেজে গোবরে অবস্থা করে ফেলেছে সরকার। দেশের জনসংখ্যার 70% মানুষকে টিকা দিতে হলে 26 কোটি ডোজ টিকার প্রয়োজন, অথচ এখন পর্যন্ত টিকা প্রাপ্তির কোনো সুনির্দিষ্ট তথ্য সরকার দিতে পারছে না। শুধু মিথ্যাচার করে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার সরকারের নেই। অবিলম্বে টিকা সংগ্রহ ও বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ, আমরা দুটোই চাচ্ছি, টিকা সংগ্রহ এবং বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ জনগণের সামনে প্রকাশ করতে হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত বলে সভা মনে করে। সংবাদ সম্মেলনে বলা হয়, গ্যাটকো মামলায় স্থগিতাদেশ চেয়ে রিট করেছেন সৈয়দ গালিব ও সৈয়দ তানভীর নামে দুজন, অথচ 3 বছর পর বের হওয়া রিটের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে বেগম জিয়ার কথা। গত 2018 নির্বাচনের আগে মামলাগুলো শুনানি করা হয়েছিল যাতে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন। সেই স্কিমটা এখনও চলমান আছেন এবং সেইটার অংশ হিসাবেই আজকে গ্যাটকো মামলায় অযাচিতভাবে অনেক কিছু বলা হয়েছে। যদিও বেগম খালেদা জিয়া এই মামলার কোনো পার্টি না, মামলার ট্রায়ালই এখনো শুরু হয়নি, কোনো কিছুই হয়নি, কিন্তু অভিযোগ প্রমাণিত। তার মানে এটা কি? প্রি জাজমেন্টাল। এটা মনে হচ্ছে যে বিচার করা হয়ে গেছে, এখন শুধু ফরমায়েশি রায়টা দেওয়ার বাকি রয়েছে। এইটা ট্রায়াল কোর্টের জন্য একটা নেতিবাচক প্রভাব সৃষ্টি করার জন্যই এই ধরনের অপ্রাসঙ্গিক, রিজনেবল, ইরেশনাল কথাগুলো এই মামলায় বলা হয়েছে। তাহলে তো বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অন্তত 20,000 মামলা হতে পারে। উনি তো 14 বছর ধরে কাজ করছেন, বহুগুলোতেই দিয়েছেন। এখন এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে শুধুমাত্র যেটা কাসা কামাল সাহেব বললেন, যে রাজনৈতিক হয়রানি ছাড়া আর কিছু নয়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বিরোধী রাজনীতিতে টিকতে না পেরেই হয়তো জমিয়তে উলামা জোট ছেড়ে চলে গেছে। রাজনীতি টিকতে পারছেন না। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেট। জিম্বাবুয়ের মুখে গ্রাস কেড়ে নিলেন সাকিব। তার ক্লাসিক ইনিংসে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের 3 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল টাইগাররা। জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া 241 রানের টার্গেটে 5 বল হাতে রেখে টপকে যায় বাংলাদেশ। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানিয়েছেন, অস্বাভাবিক হারে বাড়তে থাকা চালের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। গতকাল সচিবালয়ে আমের রপ্তানি বাড়ানোর কৌশলপত্র ঠিক করা নিয়ে এক বৈঠকে তিনি এ তথ্য জানান। চালের দর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা অস্বাভাবিক স্বীকার করে মন্ত্রী জানান, দাম কমাতে কাজ করছে সরকার। কৃষিমন্ত্রী জানান, আম রপ্তানিতে পাকিস্তানের চেয়েও পিছিয়ে বাংলাদেশ। পাকিস্তান যেখানে বছরে 10 কোটি মার্কিন ডলার সমপরিমাণ অর্থের আম রপ্তানি করে, সেখানে বাংলাদেশের রপ্তানি মাত্র 34 লাখ টাকার কম। দেশে যে পরিমাণ আম উৎপাদন হয় তা বিশ্বের ফলনের 2.5%। এসব আম দিয়ে রপ্তানি কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন কৃষিমন্ত্রী।
প্রবৃদ্ধিতে এগিয়ে থাকলেও সদ্য বিদায়ী অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি চট্টগ্রাম কাস্টম হাউস। লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব এসেছে প্রায় 13,000 কোটি টাকার কম। তবে মহামারীর মধ্যেও গেল অর্থ বছরের চেয়ে 23% বেশি প্রবৃদ্ধি অর্জনে সন্তুষ্ট কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি পণ্য থেকে রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টমস হাউস। 2020-21 অর্থ বছরে কাস্টমস হাউসের জন্য এনবিআর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে 64,303 কোটি 60 লাখ টাকা, কিন্তু তারা আয় করেছে 51,565 কোটি 15 লাখ টাকা। ঘাটতি 12,738 কোটি 45 লাখ টাকা। এর আগে 2019-20 অর্থ বছরের একই সময়ে প্রতিষ্ঠানটি রাজস্ব আয় করেছিল 41,853 কোটি 86 লাখ টাকা। করোনার মধ্যেও 2019-20 অর্থ বছরের চেয়ে 2020-21 অর্থ বছরে 9,711 কোটি 29 লাখ টাকা বেশি আয় করেছে কাস্টমস হাউস। ফলে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 23.20%। সার্ভারের ধীরগতি ও পণ্য চালান শুল্কায়নে দেরির কারণে রাজস্ব আয়ে বাধা সৃষ্টি হয় বলে জানিয়েছে C&F প্রতিষ্ঠান। দেশের অন্যান্য কাস্টমারদের সাথে চট্টগ্রাম কাস্টমারদের পণ্যের শুল্কমূল্য পার্থক্য না থাকতো তাহলে রাজস্ব আয় আরও বৃদ্ধি পেত বলে আমি মনে করি। এছাড়া এসআইকোতা ওয়াল সার্ভারের ধীরগতির কারণে পণ্য চালান শুল্কায়নে বিলম্ব এবং দ্রুত রাজস্ব আদায়ে বাধা সৃষ্টি হয়। প্রবৃদ্ধিতে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত রাজস্ব আয় না হওয়ার বিষয়টি স্বীকার করেন অতিরিক্ত কাস্টমস কমিশনার। করোনার প্রভাবে আমদানি রপ্তানি বাণিজ্য ব্যাহত হওয়াকে দুষলেন তিনি। টোটাল এনবিআর রাজস্বের 19 থেকে 20% এই কাস্টম হাউস থেকে আদায় করা হয়ে থাকে। তো এই বছর আপনি জানেন করোনার একটা প্রভাব আমাদের ইম্প্যাক্ট ফেলছে, যেটার কারণে আমাদের আমদানি রপ্তানি কার্যক্রমটাও ব্যাহত হয়েছে, যার কারণে আমাদের এই রেভিনিউটা মারাত্মক। লকডাউনের কারণে দেখা যায় কন্টেনার সার করার অনেক কমে গিয়েছিল ওই সময়টাতে, তো যার কারণে এই জিনিসটাও ইফেক্ট ফেলছে। হয়তো এগুলো না থাকলে আমরা হয়তো আরও কাছাকাছি পৌঁছে যেতে পারতাম। প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনবল নিয়োগ এবং শুল্কায়নের সব ধাপে অটোমেশন চালুর মাধ্যমে আরও গতিশীল কাস্টমস হাউস এখন সময়ের দাবি। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাত ময়দান। ঈদ উদযাপনের রাজধানী ছাড়ছে মানুষ, করোনায় আরও 225 মৃত্যু। বাড়ি ফেরা ও পশুর হাটের স্বাস্থ্যবিধি না মানায় বড় বিপর্যয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। করোনার মধ্যেও অর্থনীতিকে গতিশীল রাখতে সক্ষম হয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। দেশের সবাইকে টিকাদানের আশ্বাস। সাকিবের দায়িত্বশীল ব্যাটিংয়ে জিম্বাবুয়ের মুখের গ্রাস কেড়ে নিল টাইগাররা। এক ম্যাচ হাতে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজও বাংলাদেশে। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।